নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। আদরিণী। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে, হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মুক্তারের নিকট আসিয়া বলিলেন, মুকুজ্জে মশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমার নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। শুনছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খ্যামটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? মুক্তার মশাই তাহার বৈঠকখানার বারান্দার বেঞ্চিতে বসিয়া হুকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন। আগন্তুকগণের এই প্রশ্ন শুনিয়া হুকাটি নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন, কী রকম? আমি নিমন্ত্রণ পাব না কী রকম? জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মোক্তার। আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটা কি সম্ভব মনে করো? জয়রাম মুখোপাধ্যায় ইহার বেশ চিনিতেন, সকলকেই চিনে। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়। অতএব হৃদয়খানি স্নেহে বন্ধুবাৎসল্যে কুসুমের মতো কোমল ইহা যে তাহার সঙ্গে কিছু দিন ব্যবহার করিয়াছে সে জানিয়াছে। উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন, না না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করিলেন মুকুজ্জে মশাই। আমরা কি সেভাবে বলছি? এই জেলার মধ্যে এমন যে বিলাসী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির না করে। আমাদের জিজ্ঞাসা করার তাৎপর্য এই ছিল যে আপনি যে দিন পীরগঞ্জে যাবেন কি? মুখোপাধ্যায় নরম হলেন, বলিলেন, ভাইয়ারা বসো বলিয়া সম্মুখস্থ আর একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। উভয়ে উপবেশন করিয়া বসিলেন। পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোম মঙ্গল 2 দিন কাছারি কামাই হয়, অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে। তোমরা যাচ্ছ? নগেন্দ্রবাবু বলিলেন, যাব তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। ঘোড়ার গাড়ির পথ নেই। গরুর গাড়ি করে যেতে হলে যেতে 2 দিন, আসতে 2 দিন। পালকি করে যাওয়া, সেও জোগাড় হওয়া মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই মুকুজ্জে মশাইকে গিয়ে জিজ্ঞাসা করি। তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা গাড়ি আনিয়ে নেবেন। এখন আমরা দুজনে তার সঙ্গে সেই হাতিতে দিব্যি আরামে যেতে পারবো। মুক্তার মশাই স্মিত মুখে বলিলেন, এই কথা? তার জন্য আর ভাবনা কি ভাই? মহারাজ নগেন্দ্র তো আমার আজকের মক্কেল নন, তার বাপের আমল থেকে আমি ওদের মক্তার। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি। সাক্ষ্যে নগদ হাতি এসে যাবে এখন। কুঞ্জবাবু বলিলেন, দেখলে তো ডাক্তার, আমিই তো বলেছিলাম। অত ভাবছো কেন? মুকুজ্জে মশাইয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুকুজ্জে মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি নে। যাবো বই কি ভায়া, আমিও যাব। তবে আমার তো বাই খ্যামটা শোনার বয়স নেই। তোমরা শুনো, আমি মাথায় এক পগ্গ বেঁধে একটি ঠেলো হুঁকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব। কে খেলে কে না খেলে দেখব, তদারক করে বেড়াবো। আর তোমরা বসে শুনবে, পেয়ালা মুছে ভাবদে, কেমন? বলিয়া মুকুজ্জেমশাই হা হা করিয়া হাসিতে লাগিলেন। পরদিন রবিবার। এই দিন প্রভাতে আহ্নিক পুজোর মুকুজ্জেমশাই একটু ঘটা করিয়াই করিলেন। বেলা 9টার সময় পূজা সমাপন করিয়া জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল। তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। তখন কাগজ কলম লইয়া চশমাটি পরিয়া
প্রবল প্রতাপান্বিত শ্রীমৎ মহারাজ শ্রী নরেন্দ্রচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতিপালকেষু পাঠ লিখিয়া 2-3 জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এইরূপ মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন। একজন ভৃত্য ডাকিয়া পত্রটি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মুক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথন প্রবৃত্ত হইলেন। শ্রীযুক্ত জজ রাম মুখোপাধ্যায় বয়স এখন 50 পার হইয়াছে। মানুষটি লম্বা ছাঁদের রংটি আরও একটু পরিষ্কার হইলেই গৌড়বর্ণ বলা যাইতে পারিত। গোপগুলি মোটা মোটা, কাঁচায় পাকায় মিশ্রিত। মাথার সম্মুখভাগে টাক আছে। চক্ষু দুইটি বড় বড় ভাসা ভাসা। তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উথলে পড়িতেছে। ইহার আদিবাস যশোর জেলায়। এখানে যখন প্রথম মুক্তারি করতে আসেন তখন এদিকে বেল খোলে নাই। পদ্মা পার হইয়া কতক নৌকা পথে, কতক গরুর গাড়িতে, কতক পদব্রজে আসিতে হইয়াছিল। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল। সহায় সম্পত্তি কিছুই ছিল না। মাসিক 13 শিকার একটি বাস ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া খাইয়া মুক্তারির ব্যবসা আরম্ভ করিয়া দেন। এখন সেই জজরা মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন। সেই সময়ের কথা বলিতেছি, তখন এ জেলায় ইংরেজিওয়ালা মোক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জেকে তাহার কেহই হটাইতে পারে নাই। তখনও ইনি এই জেলার প্রধান মোক্তার বলিয়া গণ্য। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিন্তু কক্ষ। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন। এই রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। সেকালে হাকিমরা এই অবিচার অত্যাচার করিলে মুখুজ্জে মশাই রাগিয়া চেঁচাইয়া অনর্থক করিয়া তুলিতেন। একদিন এজলাসে এক ডেপুটির সহিত ইহার কিছুক্ষণ বচসা হইয়া যায়। বিকালে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গাই একটি এঁড়ে বাছুর প্রসব করিয়াছে। তখন আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন। ডেপুটি বাবু লোক পরম্পরায় ক্রমে কথা শুনিয়াছিলেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতি লাভ করেন নাই। আর একবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জে মশাইয়ের আইনের তর্ক করিতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথা সায় দিতেছিলেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, আমার স্ত্রী যতটুকু আইন জ্ঞান আছে খুচরে তাও নেই দেখছি। সেদিন আদালতে অবমাননার জন্য মুক্তার মশাই 5 টাকা জরিমানা হইয়াছিল। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়েছিলেন। সর্বসম্মুখে 1700 টাকা ব্যয় করিয়া এই 5 টাকা জরিমানার হুকুম রহিত করিয়াছিলেন। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন, তেমনি তাহার ব্যয় যথেষ্ট ছিল। তিনি অকাতরে অম্লান বদানে করিতেন। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মকদ্দমা তিনি কত সময় বিনা ফিজে, এমনকি নিজের অর্থব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়েছেন। প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বন্ধুগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন। অদ্য সেইরূপ অনেকে আগমন করিয়াছেন। পূর্বোক্ত ডাক্তারবাবু ও উকিলবাবুও আছেন। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কার করা হইতেছে। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ, অন্যান্য বৃক্ষের ডাল কাটিয়া রাখা হইতেছে। মুক্তার মহাশয় সে সমস্ত তদারক করিতেছেন। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুঁকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়িয়া দুধ চাবি টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন। সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। এমন সময় সেই পত্রবাহক ভিতর ফিরিয়া আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন, পাওয়া গেল না?
নগেন্দ্রবাবু বললেন, তাই তো, সব মাটি। মুক্তার মশাই বললেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? ভৃত্য বলিল, আগে না, দেওয়ানজিকে দিয়ে চিঠি দিলাম। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্যে হাতি কেন? গরুর গাড়িতে আসতে বলো। এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে, লজ্জায়, রোষে যেন একেবারে ক্ষিপ্রপ্রায় হইয়া উঠিলেন। তাহার হাত পা ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল। দুই চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল। মুখমণ্ডলের শিরা উপশিরা স্ফীত হইয়া উঠিল। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিল, হাতে দিলে না, হাতে দিলে না। সমবেত ভদ্রলোক ক্রিয়া বন্ধ করিয়া হাত গুটিয়া বসিলেন। কেহ কেহ বলিলেন, তবে আর কি করবেন মুখুজ্যমশাই, পরের জিনিস জোর তো নেই, একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক সময় পৌঁছে যাবেন। ওই ইমাদি শেখ একজোখা নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চলে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমরা যাওয়াই হবে না। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাত্রেই জয়রথ তন্ত্রস্থ হাতে লোক পাঠাইয়া দিলেন, যদি কেউ হস্তি বিক্রয় করে তবে কি নিবেন? রাত্রি 2 প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিলেন, বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবেন, কিন্তু বিস্তর দাম চায়। কত? 2000 টাকা। খুব বাচ্চা? না, সাওয়ারি দিতে পারবে? কুছ পরোয়া নেই, তাই কিনব। এখনই তুই যা, কাল সকালে যেন হাতি আসে। লাহিড়ী মশাইকে আমার নমস্কার জানিয়ে বলো, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। লাহিড়ী মশাইয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। বাড়িতে হস্তি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানায় উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 2-1 জন অবশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায়ে নাতি। বাড়ির বালকের হইতে অত্যন্ত ক্ষুদ্র হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। হস্তিনী গিয়া অন্তঃপুরের নিকট দাঁড়াইল। মুকুজ্যমশাই বিপন্নিক তাহার জ্যেষ্ঠা পুত্রবধূ একটি ঘটিতে করিয়া জল লইয়া সভয় পদক্ষেপে বাহিরে আসিয়া দাঁড়াইল। কম্পিত হস্তে তাহার পদচ্যুদয়ে সেই জল একটু একটু চালিয়া দিলেন। মাহুদের ইঙ্গিতানুসারে আদরিণী তাহার জানু পাতিয়া দিল বসিল। বড়বধূ তৈল ও সিঁদুর তাহার ললাটে রাঙাইয়া করিয়া দিলেন। ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল। আবার দাঁড়াইয়া উঠিলে একটি ধামায় ভরিয়া আলো, চাল, কলা ও অন্যান্য মঙ্গলদ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইল। সুর দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইল, অধিকাংশ ছিটাইয়া দিল। এইরূপ বরণ সম্পন্ন হইলে রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলীকাণ্ড ও বৃক্ষ শাখা আদরিণীকে ভোজন করিতে লাগিল। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিনই বিকেলে মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য, হস্তির পৃষ্ঠে আরোহণ করিয়াই গেলেন। মহারাজের দ্বিতল বৈঠকখানায় নিম্নে বিস্তীর্ণ প্রাঙ্গণ। প্রাঙ্গণের অপর প্রান্তে হস্তে প্রবেশের সিংহদ্বার। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরেও অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। রাজ সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। মকদ্দমা এবং বিষয় সংক্রান্ত 2-4 কথার পর মহারাজ জিজ্ঞাসা করিলেন, মুকুজ্যমশাই, ও হাতিটি কার? মুকুজ্যমশাই বিনীতভাবে বলিলেন, আজ্ঞে হুজুর, বাহাদুরেরই হাতি। মহারাজ বিস্মিত হইয়া বলিলেন, আমার হাতি? কই, ও হাতি তো কোনোদিন আমি দেখিনি।
কোথা থেকে এলো? আগে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। অধিকতর বিস্মিত হয়ে রাজা বলিলেন, আপনি কিনেছেন? আগে হ্যাঁ, তবে বলেন আমার হাতি। বিনয় কিংবা শ্লেষসূচক ঠিক বোঝা গেল না। একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছি আমি যখন আপনার, তখন হাতি বা বই আর কার? সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তরে বিবৃত করিলেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল। কয়েকদিন পরে আজ তাহার সুনিদ্রা হইল। উল্লিখিত ঘটনার পর দীর্ঘ 5টি বৎসর অতীত হইয়াছে। এই 5 বৎসরে মুক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হইয়াছে। নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তারের জেলা কোর্ট ভরিয়া গিয়াছে। শিথিল নিয়মের আইন ব্যবসায় আর কদর নাই। ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয় আয় কমিতে লাগিল। পূর্বে যত উপার্জন করিতেন আর তাহার অর্ধেক হয় কি না সন্দেহ, অথচ ব্যয় প্রতি বৎসর বর্ধিত হইতেছে। তাহার 3 পুত্র, প্রথম 2 মূর্খ বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্যই নহে। কনিপুষ্ট পুত্রটি কলিকাতায় পড়িতেছে, সেটি যদি কালক্রমে মানুষ হয়, এইমাত্র ভরসা। ব্যবসায়ের প্রতি মুখুজ্যমশায় আর সেই অনুরাগ নাই, বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন। ছোকরা মোক্তারগণ যাহাদিগকে একসময় উলঙ্গ অবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছেন, তাহারা এখন সামলা মাথায় দিয়া মুখোপাধ্যায়ের পাকড়ি বাঁধিতেন। সেকালে মোক্তারগণ শ্যামলা ব্যবহার করিতেন না। তাহারা প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরাজিতে হাকিমকে কি বলিতে থাকে, তিনি কিছুই বুঝিতে পারেন না। পার্শ্বস্থিত ইংরেজি ছানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন, উনি কি বলছেন? জুনিয়র তর্জমা করিয়া তাহাকে বুঝাইয়া বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয়। মুখের জবাব মুখেই রহিয়া যায়। নিষ্ফল রোষে তিনি ফুলিতে থাকেন। তাহা ছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জে মশাইকে যেরূপ শ্রদ্ধার চোখে দেখিতেন, এখন নব্য হাকিমগণ আর তাহা করেন না। ইহাদের যে বিশ্বাস যে ইংরেজি জানে না, সে মনুষ্য পদবাচ্যই নহে। এই সকল কারণে স্থির করিয়াছেন কর্ম হইতে এখন অবসর গ্রহণ করিবাই শ্রেয়। তিনি যাহা সঞ্চয় করিয়াছেন, তাহা সুদ হইতে কোনো রকমের সংসার যাত্রা নির্বাহ করিবেন। প্রায় 60 বৎসর বয়স হইল। চিরকালে কি খাটিবেন, বিশ্রামের সময় কি হয় নাই। বড় ছেলেটি যদি মানুষ হইত, 2 টাকা যদি রোজগার করিতে পারিত, তাহা হইলে একদিন কোনো কালে মুখুজ্যেমশায় অবসর লইতেন, বাড়িতে বসিয়া হরিনাম করিতেন। কিন্তু আর বেশি দিন চলে না। তথাপি আজ কালি করিয়া আরও 1 বৎসর কাটিল। এই সময় দায়রার একটি খুনি মকদ্দমা উপস্থিত হইল। সেই মকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজের মোক্তার নিযুক্ত করিল। একজন নতুন ইংরাজি মোক্তার আসিয়াছেন, তাহারই এজলাসে বিচার। 3 দিন যাবৎ মকদ্দমা চলিল। অবশেষে মোক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুর ও এসেবদার মহাশয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন। বক্তৃতা শেষে এসেবদারগণ মুখোপাধ্যায় মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন এবং জজ সাহেবও তাহার অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন। জজ সাহেবকে সেলাম করিয়া মোক্তার মহাশয় নিজেও কাগজপত্র বাঁধিতেছেন, এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করিলেন, এই উকিলটির নাম কি? পেশকার বলিল, উহার নাম যশরাম মুখার্জি। উনি উকিল নন, মুক্তার। প্রসন্ন হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বলিলেন, আপনি মুক্তার? জয়রাম বলিলেন, হ্যাঁ হুজুর, আমি আপনার তাবেদার। জজ সাহেব পূর্ববৎ বলিলেন, আপনি মুক্তার? মনে করিয়াছিলাম আপনি উকিল। যেরূপ দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালাইয়াছেন, আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই চক্ষে দুটি জলে পূর্ণ হইয়া
গদগদ হতো দুটি জোর করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, না হুজুর, আমি উকিল নহি, আমি একজন মুক্তার মাত্র, তাও সেকালের শিকারের শিথিল নিয়মের একজন মুখ্য মুক্তার। ইংরেজি জানি না হুজুর। আমি আজ আমার যে প্রশংসা করিলেন, আমার জীবনের শেষ দিন অবধি তাহা ভুলিতে পারিব না। এই বুড়ো ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে হুজুর হাইকোর্টের জজ হউন বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মুক্তার মহাশয় এজলাস হইতে বাহির হইয়া আসিলেন। ইহার পর আর তিনি কাছারি যান নাই। ব্যবসা ছাড়িয়া কায় ক্লেশে মুখোপাধ্যায়ের সংসার চলিতে লাগিল। ব্যয় যে পরিমাণ সংকোচ করিবেন ভাবিয়াছিলেন, তাহা শত চেষ্টাতেও হইয়া উঠিল না। শুধু সংকুলন হয় না, মূলধনে হাত পড়িতে লাগিল। কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল। একদিন প্রভাতে মুক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয় চিন্তা করিতেছেন, এমন সময় মাহুত আদরণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। অনেকদিন হইতেই লোক ইহাকে বলিতেছে, হাতিটি আর কেন, ওকে বিক্রিয়া করে ফেলুন, মাসে 30-40 হাজার বেঁচে যাবে। কিন্তু মুখুজ্জে মশাই উত্তর করিয়া থাকেন, তার চেয়ে বল না, তোমার এই ছেলে পিলে নাতি নাতনিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেলো। এইরূপ উক্তির পর আর কথা চলে না। হাতিটাকে দেখিয়া মুখুজ্জে মশাই মনে হইল, ইহা যদি মাঝে মধ্যে ভাড়া দেওয়া যায়, তাহা হইলে কিঞ্চিত অর্থগম হইতে পারে। তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিত করিলেন। হস্তি ভাড়ার বিজ্ঞাপন। বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তের গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিণী নাম্নী হস্তিনীর ভাড়া দেওয়া হইবে। ভাড়া প্রতি রোজ 3 টাকা মাত্র। হস্তিনীর খোরাকি 1 টাকা এবং মাহুতের খোরাকি একুনে ধার্য হইয়াছে। যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন। শ্রী জয়রাম মুখোপাধ্যায় মুক্তার, চৌধুরীপাড়া। এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্পপোস্টে, পথিস্পর্শে, বৃক্ষকাণ্ডে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে আটাইয়া দেওয়া হইল। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোককে হস্তি ভাড়া লইতে লাগিলে বটে, কিন্তু তাহাতে 15-20 টাকার বেশি আয় হইল না। মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্রটি পীড়িত হইয়া পড়িল। তাহার জন্য ডাক্তার খরচ, ঔষধপত্রাদির খরচ প্রতিদিন 5-7 টাকার কমে নির্বাহ হয় না। মাসখানেক পরে বালকটি কথাচিৎ আরোগ্য লাভ করিল। বড় বধূ মেজবধূ উভয়েই অন্তঃসত্ত্বা। কয়েক মাস পরেই আরও 2টি জীবের অল্প সংস্থান করিতে হইবে। এদিকে জ্যেষ্ঠ পৌত্রী কল্যাণী 12 বর্ষে পদার্পণ করিয়াছে। দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয়। নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতে বটে, কিন্তু ঘর-বর মনের মতো হয় না। যদি ঘর-বর মনের মতো হইল, তবে তাহার খাঁই শুনিয়া চক্ষু স্থির হইয়া যায়। কন্যার পিতা এ সম্বন্ধে একেবারে নির্লিপ্ত। সে নেশা ভাঙ করিয়া তাস-পাস খেলিয়া ফলুট বাজাইয়া বেড়াইতেছে। যত দায় এই 60 বৎসরের বুড়োটারই ঘাড়ে। অবশেষে এক স্থানে বিবাহে স্থির হইল। পাত্রটি রাজশাহী কলেজ এলে পড়িতেছে। খাইবার পরিবার সংস্থান আছে। তাহার 2000 টাকা চাহে নিজেদের খরচ 5 মাত্র। 2500 টাকা হইলেই বিবাহটি হয়। কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে। তাহা হইতে 2500 বাহির করিয়া বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল। আর শুধু তো একটি নহে, আরও নাতনিরা রয়েছে, তাহাদের বেলায় কি উপায় হইবে? এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয় শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগিল। একদিন সংবাদ আসিল, কনিষ্ঠ পুত্রটি বিএ পরীক্ষা দিয়েছে, সেও ফেল করিয়াছে। বন্ধুগণ বলিতে লাগিলেন, মুখুজ্জে মশাই হাতিটিকে বিক্রি করে ফেলুন, করে নাতনির বিবাহ দিন। কি করিবেন বলুন? অবস্থা বুঝে তো কাজ করতে হয়। আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। মুখুজ্জে মশাই আরও কোনো উত্তর দেন না। মাটির পানে চাহিয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলেন।
চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয়। সেখানে বিস্তর গরু বাছুর ঘোড়া হাতি উট বিক্রয় হাঁটতে আসে। বন্ধুগণ একটি হাতি বড় হয়েছে, ৩,০০০ টাকা অনায়াসে পেতে পারবেন। কোচার খুঁটে চক্ষু মুছিয়া বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো? বন্ধুরা বুঝিলেন, আপনি বললেন ও আমার মেয়ের মতো, তা মেয়েকেই কি চিরদিন ঘরে রাখা যায়? মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, তার আবার উপায় কি? তবে পোষা জানোয়ার অনেক দিন ধরে রয়েছে, মায়া হয়ে গেছে, একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হয়, যে বেশ আদর যত্নে রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন লোককে বিক্রি করবেন। ভাবিয়া চিন্তায় জয়রাম বলিলেন, তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক, দাও মেলায় পাঠিয়ে দাও, একজন ভালো খদ্দের ঠিক করো, তাতে দামে যদি 200-500 টাকা কম হয় সেও স্বীকার। মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়, তবে শেষের 4-5 দিন জমজমাট বেশি। সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইয়াছে। মাহুত তো যাবেই, মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্রটিও সঙ্গে যাইবে। যাত্রার দিন প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্রোত্থান করিলেন। যাইবার পূর্বে হস্তি ভোজন করিয়াছে। বাটির মেয়েরা বালক বালিকাগণ সজল নেত্রে বাগানের হস্তির কাছে দাঁড়াইয়া খড়ম পায়ে দিয়া মুখোপাধ্যায় মহাশয়ও সেখানে গিয়ে দাঁড়াইলেন। পূর্বদিন 2 টাকার রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন। মৃত্যু সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়াইলেন। শেষে তাহার গলায় দিয়ে হাত বুলাইতে বুলাইতে ভগ্নকণ্ঠে বলিলেন, আদব, যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। পানে ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না। উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় করিলেন। কল্যাণের বিবাহ সম্পূর্ণ কথাবার্তা পাকা হইয়া গিয়াছে। 10ই জ্যৈষ্ঠ শুভ কার্যের দিন স্থির হইয়াছে। বৈশাখ পড়িলেই উভয় পক্ষের আশীর্বাদ হইবে। হস্তি বিক্রয়ের টাকাটা আসিলেই গহনা গড়াইতে দেওয়া হইবে। কিন্তু পয়লা বৈশাখ সন্ধেবেলায় মশমশ করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল। বিক্রয় হয় নাই। উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই। আদরিণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। বিক্রয় হয় নাই বলিয়া কাহারও কোনো ক্ষেত চিহ্ন সে সময় দেখা গেল না, যেন হারা ধন ফিরিয়ে পাইয়া গিয়াছে। সকলের আচরণে এইরূপ মনে হইতে লাগিল। বাড়ির লোক বলিতে লাগিল, আহা, আদর রোগা হয়েছে, বোধহয় কদিন সেভাবে ভালো করে খেতে দেয়নি, ওকে দিন কতক এখন বেশ করে খাওয়াতে হবে। আনন্দের প্রথম উচ্ছ্বাস উপনীত হইলে পরদিন প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হইলেন। অত বড় মেলায় এত ভালো হাতির খরিদ্দার কেন জুটিল না, তাহা লইয়া আলোচনা হইতে লাগিল। একজন বলিলেন, ওই যে আবার মুখোপাধ্যায় মশাই বলিলেন, আদর যাও মা, মেলা দেখে এসো, তাই বিক্রি হলো না। উনি তো আর আজকালকার মুগ্গিখোর ব্রাহ্মণ নন, ওই মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে, সে কথা কি আর নিষ্ফল হবার জো আছে? কথায় বলে ব্রহ্মবাক্য বেদবাক্য। বামুনহাটের মেলায় ভাঙিয়া যেখান হইতে আবার 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আর এক মেলা হয়। যে সকল গো মনীষাদি বামুনহাটে বিক্রয় হয় নাই, সে সকল রসুলগঞ্জে গিয়া চল। সেখানেই আদরিণীকে পাঠাইয়ার পরামর্শ হইল। আজ আবার আদরিণীকে মেলায় যাইবে। আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। রীতিমতো আহারাদির পর আদরিণী বাহির হইয়া গেল। কল্যাণী আসিয়া বলিল, দাদামশাই, আদর যাওয়ার সময় কাঁদছিল। মুখোপাধ্যায় শুনিয়াছিলেন, উঠিয়া বসিলেন। বলিলেন, কি বললি? কাঁদছিল? হ্যাঁ দাদামশাই, যাবার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া দীর্ঘ নিঃশ্বাস সহিত বলিতে লাগিল, জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা, ও বাড়িতে যে আর ফিরে আসবে না, তা জানতে পেরেছে। নাতনি চলিয়া গেলে ব্রাহ্মণ
শাস্ত্রুর নয়নে আপন মনে বলিতে লাগিলেন, যাবার সময় আমি তোর সঙ্গে দেখাও করলাম না। সে কি তোকে অনাদর করে? না মা, তা নয়। তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি? খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই চার ঘরে যাবি, তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসব। তোর জন্য সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব। যতদিন বেঁচে থাকবো তোকে কি ভুলতে পারবো? মাঝে মধ্যে গিয়ে তোকে দেখে আসব। তুই মনে কোনো অভিমান করিস নে মা। পরদিন বিকালে একটি চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিলেন। পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। মন্ত্রপুত্র লিখিয়াছে, বাটি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া কল্ল বিকালে আদরিণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে। সে আর পথ চলিতে পারে না। রাস্তার পাশে একটি আমবাগানে শুইয়া পড়িয়াছে। তাহার পেটে বোধহয় খুব বেদনা হইয়াছে। সূর্যি উঠিয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে। মাহুত যথ বিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে, কিন্তু কোনো ফল হয় নাই। বোধহয় আদরিণী আর বাঁচিবে না। যদি মরিয়া যায় তবে তাহার সব দেহ প্রথিত করিবার জন্য নিকটেই একটু জমি বন্দোবস্ত লইতে হইবে। সুতরাং কর্তামশায় অবিলম্বে আসা আবশ্যক। বাড়ির মধ্যে গিয়া উঠোনে পাগলের মতো পায়চারি করিতে করিতে বৃদ্ধ বলিতে লাগিলেন, আমার গাড়ির বন্দোবস্ত করে দাও, আমি এক্ষুনি বেরোবো। আদরের অসুখ, যন্ত্রণা, সে ছটফট করছে। আমায় না দেখতে পেলে সে সুস্থ হবে না। আমি আর দেরি করতে পারবো না। তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করিতে লোক ছুটিল। বধূরা অনেক কষ্টে বৃদ্ধকে একটু দুগ্ধ পান করাইতে সমর্থ হইলেন। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়িল। জ্যেষ্ঠপুত্র সঙ্গে গেলেন। পত্রবাহক সে চাষি লোকটি কোচবাসকে বসিল। পরদিন প্রভাতে গন্তব্যস্থানে পৌঁছাইয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে। আদরিণী সেই নবজলধরবর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভিতরে পতিত রইয়াছে। তাহা আজ নিশ্চল নিস্পন্দ। বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর শবদেহের নিকট বসিয়া পতিয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগিলেন, অভিমান করে চলে গেলি মা? তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি? ইহার পর 2 মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন।